আমার কাছে মনে হয়েছে তার যে স্বপ্নের বীজ সে মানুষের মধ্যে রেখে গিয়েছে, সেই স্বপ্নগুলোকে আসলে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার যাত্রা শুরু করতে চাই। সেই সংকল্প প্রত্যয়ের জায়গা থেকে ওনাকে সম্মান জানাতে, ওনার জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে সেই দোয়া করতে আমি এসেছি। আমার সাথে আমার পরিবারও এসেছে, আমার দলের নেতৃবৃন্দরাও এসেছে এবং আমি মনে করি যে ওসমান হাদী এখন শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তি না, তিনি বাংলাদেশের সন্তান এবং তার যে স্বপ্ন আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, তার যেই স্বপ্ন বিদেশিদের আগ্রাসন মুক্ত বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ, যে সুন্দর একটা ন্যায় ভিত্তিক রাজনৈতিক মডেল তিনি তৈরি করতে চেয়েছেন, এটা কিন্তু আসলে ওনার সৃষ্টি করা কোনো ধারণা কিংবা ইনোভেশন তেমন না। এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বপ্ন। এখানে যারা যারা উপস্থিত আছে, আপনি বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেকটা মানুষ কিন্তু একটা পাগলও নিজের ভালো বুঝে। প্রত্যেকটা মানুষ চায় একটা ন্যায়ের সমাজ, এমন কেউ নাই এটা চায় না, কিন্তু সাহস করে কয়জন তার জন্য কাজ করতে আসে। উনি এমন একজন সাহসী মানুষ ছিলেন যিনি শুধু এই স্বপ্নটা বুকের ভেতর রেখে দিয়েছেন তা না, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করার চেষ্টা করেছেন। এখন ভাগ্যক্রমে বলবো না, দুর্ভাগ্যক্রমে যাই না, তার যাত্রাটা সীমিত হয়ে গেছে, কিন্তু একদিকে তার যে স্বপ্নটা ছিল, বিপ্লবী চেতনাটা ছিল, সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে এটা আমাদের সৌভাগ্য যে হাদী তার স্বল্প জীবনের মধ্যেও এতগুলো মানুষকে ছুঁতে পেরেছে। তো সেই মানুষের প্রতি সম্মান জানাতে চাই, কারণ আমি যখন ঢাকা ৮-এ নির্বাচনী প্রচারণা শুরু করব, আমার মনে হয় আমার সবসময় মনে পড়বে যে এই পথে একসময় হাদীও হেঁটেছিল, যেই স্বপ্ন নিয়ে আমি সামনে আগাচ্ছি একসময় তারও সেই স্বপ্ন ছিল। তো আমার একজন সহযোদ্ধা হিসেবে আমি তার প্রতি সম্মান জানাতেই আজকে এখানে এসেছি। দেখুন, আমি হেভি ওয়েট এই শব্দটাতে একদম বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে আপনি যদি আসলে কে কতটা জনপ্রিয়, কাকে কতজন মানুষ চেনে এভাবে করে কম্পেয়ার করেন, তাহলে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে মেঘনা আলমকে নিয়ে আজ পর্যন্ত ইন্টারনেটে যত লেখালেখি হয়েছে আপনারা সার্চ করে মিলিয়ে দেখতে পারেন যে এতখানি লেখালেখি অনেক প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়েও কখনো হয়নি। এবং আন্তর্জাতিকভাবে, শুধু দেশের মধ্যে, আন্তর্জাতিক যে ধরনের নিউজ পেপার বা বিভিন্ন দেশ আমাকে আমার ন্যায় চেয়ে লেখালেখি করেছে, এমনকি হচ্ছে যেই দল আপনি বলছেন যে বড় যে দলগুলো, সেই দলের কিন্তু অনেক সিনিয়র নেতারাও তখন আমাকে নিয়ে আমার ন্যায় চেয়ে তারা লেখালেখি করেছে। সেই ক্ষেত্রে তো আসলে আমি কোনোভাবেই কারো থেকে পিছিয়ে নেই, কিন্তু আপনি আমার এই আসলে আমি যতটুকু জানি ৮ জন বৈধতা পেয়েছে, ৮ জন। আমি যদি কাউকে বলি এই 2 জন, এই 3 জন হেভি ওয়েট, তখন কিন্তু মানুষের পাবলিক পারসেপশনে তাদের প্রতি এক ধরনের তাদের দিকে একটা ঝোঁক চলে যায়, সেটাতে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব না। আপনাকে মানুষকে মানুষ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে সে কেমন, এটা বিচার করার সুযোগ দিতে হবে। আপনারা মিডিয়ার যারা কাউকে যখন আপনারা বলবেন ওই ব্যক্তি জনপ্রিয়, ওই ব্যক্তি হেভি ওয়েট, পাবলিক পারসেপশনে কিন্তু তাকে না চিনেই তার সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তাই এই কারণে আমি হেভি ওয়েট শব্দটা ব্যবহার করতে নিষেধ করি। আমি মনে করি যে 8 জন বৈধ প্রার্থী আছে, সবাইকেই মানুষ সমানভাবে জানুক, সবাই যার যার প্রচারণা শুরু করুক, যখন নিয়ম বলবে যে আপনারা প্রচারণা শুরু করতে পারবেন তারা শুরু করুক, এবং পাবলিক বেছে নেবে যে সবচেয়ে আদর্শ রাজনীতিবিদ, আদর্শ জনপ্রতিনিধি কে হবে, এবং তার সাথে হেভি ওয়েট হওয়ার কোনো সম্পর্ক নেই। আপু, বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারীরা কিন্তু আসলে আসতে চায় না, সেক্ষেত্রে আপনি রাজনীতিতে আসার আপনার পরিকল্পনা কেন ছিল? দেখুন, ভালো হোক খারাপ হোক, আমাদের রাজনৈতিক ইতিহাসে বড়